গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প জরাসন্ধর লেখা লৌহ কপাটের বাইরে। সেই লোকটাকে আপনার মনে আছে? থাকবারই কথা, তবু বলা যায় না। কত অজস্র চরিত্র ছড়িয়ে আছে আপনার রচনায়, কত বিচিত্র ধরনের নরনারী। সবগুলো কি আর স্মৃতির কোঠায় সাজানো আছে? লেখকও তো মানুষ, তার মনেরও ধরে রাখার শক্তির একটা সীমা আছে। কোনো কোনো সৃষ্টি সেখানে অক্ষয় হয়ে থাকে, আবার কিছু হয়তো তার ফাঁক দিয়ে গলে পড়ে যায়, কিন্তু হারায় না, কোনো পাঠকের মনে গিয়ে আশ্রয় নেয়। এই যেমন সেই লোকটাকে আমি কিছুতেই ভুলতে পারছি না, অথচ ধরে রাখা দূরে থাক, তাকে মন থেকে ঝেড়ে ফেলে দেওয়াই উচিত ছিল। সকলেই তাই দেবে, আমিও একটা তীব্র ঘৃণা ও বিতৃষ্ণা ছাড়া আর কোনো মনোভাব নিয়ে তার দিকে তাকাইনি। আজও যে তাকে অন্য চোখে দেখছি তা নয়, তবু সে আমাকে ছাড়ছে না। ফার্স্ট ক্লাস কুপে, উপরে নিচে দুটো বার্থ। গার্ড জানতে চাইলেন কোথায় ছিলেন তিনি। এই নিচের বার্থে। পুলিশ কেস দায়ের করেছিল, কিন্তু আসামিকে আটকাতে পারেনি। তার উকিল জজ সাহেবকে বুঝিয়েছিলেন পতিব্রতা সেবাপরায়ণা স্ত্রী, আজীবন স্বামীকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখাই ছিল তার ধর্ম ও সাধনা। সে বিষয়ে অনেক বিশ্বাস্য সাক্ষ্য প্রমাণও হাজির করেছিলেন। সে যখন দেখল তার দেহে যক্ষা এসে বাসা বেঁধেছে, প্রতিদিন তাকে ক্ষয় করে দিচ্ছে, তখন স্বামীর জীবনে একটা দুর্বহ বোঝা হয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যার পথই বেছে নিয়েছিল। আর ওই লোকটা তার এই বীভৎস দুষ্কর্মের সমর্থনে যে কথা আপনাকে লিখেছিল, আজও আমার তা মনে আছে। নিছক ইউটিলিটি বা প্রয়োজন ছাড়া স্ত্রী নামক পদার্থটাকে আমি আর কোনো দিক থেকে দেখিনি। সেই ইউটিলিটির কোষ্টি পাথরে তার দাম অনেক দিন থেকেই কমে আসছিল। আজ যখন সেটা শূন্যে এসে ঠেকল, তখন একটিমাত্র প্রশ্নই আমার মনের মধ্যে মাথা তুলে উঠল, একে দিয়ে আমি করব কি? থাক তার কথা, এবার নিজের প্রসঙ্গে আসি। তার আগে এইটুকু শুধু বলে রাখি, ওর সঙ্গে আমার কোথাও একটু মিল আছে। না, খুন বা ওই রকম কোনো অপরাধ আমি করিনি, তবু যা করেছি শুধু নৈতিক দিক দিয়ে গর্হিত নয়, পিনাল কোডের সংজ্ঞা অনুসারে ক্রাইম। অথচ আজও আমি জেলের বাইরে রয়ে গিয়েছি। আমি জেলের বাইরে রয়ে গিয়েছি। আপনার সেই পত্রলেখক নিশ্চয়ই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি? থাক, ভনিতা অনেক হলো। যা বলতে চেয়েছিলাম শুরু করা যাক। বিকম পাশ করে যথারীতি চাকরির সন্ধানে ঘুরছিলাম। অনেকেই যেমন ঘোরে। রোজ 11টা নাগাদ, অর্থাৎ বাস ট্রামের বাদুর ঝোলা একটু যখন কমের দিকে, তখন বেরিয়ে পড়ে অফিস পাড়ায় ধর্ণা দেওয়া। ফল কোথাও সোজাসুজি না, কোথাও একটু ক্ষীণ ভরসা। এখন কিছু নেই, মাসখানেক পরে খবর দেবেন। এমনি এক খবর নেবার তাগিদে একদিন একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বাসের দরজার বাইরে 3টি স্তর, তৃতীয় স্তরে আমি। ডান হাতে রডটা ধরতে পেরেছি, ডান পাটা কোনো রকমে ছুঁয়ে আছে পাদানির একটা কোণ, বাকি দেহটা শূন্যে। আমার সামনে যে তরুণটি, তার অবস্থা আর একটু বেশি ঝুলায়মান। হঠাৎ কোত্থেকে একটা ট্যাক্সি এসে তার বাঁ হাতে ধাক্কা মারতেই সে ছিটকে পড়ে গেল। ট্যাক্সি যথারীতি উধাও। বাসটা কিছু দূর গিয়ে থেমে গেল। তার থেকে নেমে আসা কিছু লোক, তার মধ্যে আমি, এবং কিছু পথচারী ঘিরে ফেলল ভদ্রলোককে। আমি শুধু এক নজরে তাকে দেখতে পেলাম, তারপরেই ভিড়ের ধাক্কায় সরে আসতে হলো। খানিকটা শোরগোল, তার মধ্যেই দেখলাম কয়েকজন ধরাধরি করে তাকে একটি গাড়িতে তুলল এবং বোধ হয় কোনো হাসপাতালে নিয়ে গেল। যে কাজে বেরিয়েছিলাম তাতে বাধা পড়ল। ছেলেটির কথা ভেবে মনটাও খারাপ হয়ে গিয়েছিল। অফিস পাড়ায় আর গেলাম না। ফিরতে গিয়ে সেই জায়গাটা চোখে পড়ল যেখানে পড়ে গিয়েছিল ছেলেটি। খানিকটা রক্ত, ছেঁড়া জামার টুকরো, আর তার পাশে একখানা লম্বা বাদামি রঙের খাম। নিছক কৌতূহল বশে তুলে নিলাম। উপরে বড় বড় অক্ষরে ছাপানো একটি বিখ্যাত কোম্পানির নাম, অর্থাৎ
সেখান থেকেই আসছে ওটা। মাঝামাঝি জায়গায় টাইপ করা শ্রী অমিতোষ সরকার এবং তার ঠিকানা। চিঠিটা বোধহয় দরকারি। গায়ে ছাপ রয়েছে আন্ডার সার্টিফিকেট অফ পোস্টিং। গায়ে ছাপ রয়েছে আন্ডার সার্টিফিকেট অফ পোস্টিং। চিঠিটা কার? যে পড়ে গেল তারই হবে হয়তো। পকেট থেকে ছিটকে বেরিয়ে এসেছে, কিংবা অন্য কারো হওয়াও অসম্ভব নয়। বাস থেকে হুড়মুড় করে অনেক লোক বেরিয়ে পড়েছিল, তার মধ্যে কারো পকেট থেকেও পড়তে পারে। যারই হোক, আমার উচিত তাকে পৌঁছে দেওয়া। ঠিকানা তো রয়েছে এবং জায়গাটা আগের বাড়ি থেকে খুব দূরেও নয়। তার চেয়ে আরও সহজ ডাকে ছেড়ে দেওয়া। আজ না হোক কাল পেয়ে যাবে। কিছু দূর গিয়েই একটা ডাক বাক্স পেয়ে গেলাম। খামখানা পকেট থেকে বের করতে ছাপানো নামটা আবার চোখে পড়ল। বেশ বড় কোম্পানি। কি থাকতে পারে এর মধ্যে? নিয়োগপত্র, অর্থাৎ কোনো একটা চাকরি পেয়ে গিয়েছে ভদ্রলোক। ইন্টারভিউ লেটারও হতে পারে, অথবা চাকরি না দেবার জন্যে মামুলি দুঃখ প্রকাশ, উই রিগ্রেট টু সে ইত্যাদি, যা আমি অনেক পেয়েছি। যাই থাক না কেন, আমার তাতে কি? তবু একটা অদম্য কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠল মনের মধ্যে। একবার দেখতে দোষ কি? একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলেই খামের মুখটা খুলে যাবে। চিঠিখানা বের করে চোখ বুলিয়ে আবার ভরে দেওয়া। যদি চাকরি হয়, ডাকে না দিয়ে বরং নিজে গিয়ে এই ভাগ্যবান লোকটিকে অভিনন্দন জানিয়ে আসা যাবে। কাছেই একটা পার্ক ছিল। ও সময় কোনো লোকজন নেই। একটা জলের কলও ছিল একধারে। গাছের নিচে বেঞ্চির ওপর বসে আস্তে আস্তে খামের মুখটা খুলে ফেললাম। ছোট্ট চিঠি। পড়তে আর কতক্ষণ গেল। সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড চমক। নিয়োগপত্র। শ্রী অমিতোষ সরকারকে অ্যাকাউন্টস বিভাগে ক্লার্কের পদে নিযুক্ত করা হলো। কেরানি হলেও এর মাইনের অঙ্কটি লোভনীয়। অত বড় কোম্পানি। আজই বেলা 12টায় রিপোর্ট করতে বলা হয়েছে। হাতে ঘড়ি ছিল, 11টা প্রায় বাজে। এখনই এটা ওই অমিতোষ সরকারের হাতে পৌঁছানো দরকার। কিন্তু কেমন করে? তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো? কি লাভ? সে তো বেরিয়ে পড়েছে। আর যে ছেলেটি পড়ে গেল সেই যদি অমিতোষ হয়, তাহলে কে জানে কোথায় আছে সে, কেমন আছে। পিসিমা বলতেন, মানুষের মনে শুয়ের চেয়ে কুটাই আগে আসে। হয়তো তাই আমারও মন বারবার বলতে লাগলো, এই অমিতোষই চলে গেল হাসপাতালে। কোন হাসপাতালে তা তো জানি না। খোঁজ নিলে বোধ হয় জানা যেতে পারে। আমার এক বন্ধুর একটা দোকান ছিল কিছুটা দূরে। তার ফোন আছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে ব্যবহার করতে দিল। ভদ্রলোককে আমি চিনি, এইটুকু শুধু বললাম তাকে। 2-3 জায়গায় চেষ্টা করার পর একটা হাসপাতালে খোঁজ পাওয়া গেল। ফোনে যিনি সাড়া দিলেন ঠিকানার কথা কিছু বললেন না, আর জানালেন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তার বেশি আর কিছু তার জানা নেই। ওই দোকানে বসেই টেলিফোন গাইড হাতড়ে দেখলাম। অমিতোষ সরকার বা এ সরকার বলে কোনো নাম নেই। বাড়ির লোকেরা হয়তো কোনো খবর পাননি। যদি পেয়েও থাকেন, আমার কাছে যখন ঠিকানা আছে, এই মুহূর্তে ছুটে গিয়ে আমি যেটুকু পেলাম জানিয়ে দেওয়া আমার অবশ্য কর্তব্য। এই সংকল্প নিয়েই দোকান থেকে বেরিয়েছিলাম। চলতে চলতে মনের ভিতরটায় কি যে হয়ে গেল কাউকে বোঝাতে পারবো না। সব চিন্তা আচ্ছন্ন করে কোথা থেকে যেন একটা সরীসৃপ মাথা তুলে উঠল। আমার বুকের মধ্যে তার কুৎসিত চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তাকে তাড়াতে চেষ্টা করলাম, কিন্তু কেমন করে যেন সে আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলল। আমি শুনতে পেলাম সে বললে, দৈবক্রমে যে স্বর্ণ সুযোগ তোমার হাতে এসে গেল, তাকে এমন করে হারাতে চলেছ? সোজা চলে যাও ওই কোম্পানির অফিসে, বলো তুমিই অমিতোষ সরকার। কি বলছো? আগে যদি ইন্টারভিউ হয়ে থাকে? হয়তো হয়েছে, কিন্তু অত লোকের মধ্যে তার চেহারাটা কি তারা মনে করে রেখেছে? একটা চান্স নিয়ে দেখতে দোষ কি? তোমার বাড়ির অবস্থা ভেবে দেখেছ? বিধবা মা, একটা প্রাইমারি স্কুলের টিচার। বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে। ছোট বোন পড়া ছেড়ে হেঁচেলে ঢুকেছে। টিউশনি করে ছোট ভাইটার স্কুল খরচ চালাচ্ছে। বিকম অনার্স পেয়েছিলে। 1 বছর ধরে কত জায়গায় কত চেষ্টা করেছো, এমনি একটা কেরানিগিরিও জোটাতে পারোনি।
আজ ভাগ্য সেটা একেবারে তোমার হাতের মধ্যে এনে দিল, তাকে হেলায় হারিও না। মাঝে মাঝে মনে হতো, না, এ ঠিক হচ্ছে না, এ অন্যায়। শুধু অমিতোষকে নয়, এই কোম্পানিকেও আমি প্রতারণা করে চলেছি। তখনই হয়তো ডাক পড়ত চিফ অ্যাকাউন্টেন্টের ঘরে, কিংবা একটা জরুরি কাজ এসে হাজির হতো টেবিলে। নিজেকে অমিতোষ সরকার বলে চালাতে কোনো অসুবিধা হয়নি, কেউ কোনো সন্দেহ করেনি। প্রথম প্রথম সহকর্মীদের মুখে অমিতোষবাবু ডাকটা শুনে চমকে উঠতাম। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল, প্রায় ভুলেই গেলাম আমি সুমন্ত সান্যাল। একদিন শুধু এক বিভ্রাট বাঁধিয়ে বসেছিলাম। পাশের টেবিল থেকে যতীনবাবু ডেকে চলেছেন, আমি শুনতে পাচ্ছি কিন্তু সাড়া দিচ্ছি না। তিনি উঠে এলেন। কি মশাই, কার ধ্যান করছেন? যেরকম তন্ময় হয়ে ভাবছেন কোনো বিশেষ জন না হয়ে যায় না। কনগ্র্যাচুলেশনস। আরও দু একজন এসে চেপে ধরল। অ্যাফেয়ারটা কতদিন ধরে চলছে? কতদূর এগোলো? আরে কোথায় থাকেন শ্রীমতী, কি করেন, ইত্যাদি। আমি হাসি মুখে চুপ করে রইলাম, অর্থাৎ প্রকারান্তরে জানিয়ে দিলাম তাদের অনুমানই ঠিক। দেখতে দেখতে 3-4 মাস কেটে গেল। চাকরিতে আমার সুনাম হয়েছে, কর্তারা খুশি। কয়েকজন বন্ধুও লাভ করেছি। তারা সত্যিই ভালোবাসেন। সবাই বলাবলি করছেন কিছুদিনের মধ্যেই আমি পাকা তো হবই, সেই সঙ্গে একটা লিফট পেয়ে যাব। আমারও সেই বিশ্বাস জন্মে গিয়েছিল। ভুলে যেতে বসেছিলাম যার ওপর দাঁড়িয়ে আছি সেই ভিতটাই তো কাঁচা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। অফিসে পৌঁছতে সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল। হাজিরা খাতায় সই করছি, একজন যুবক পাশে এসে দাঁড়ালো। মুখটা যেন কোথায় দেখেছি। হঠাৎ বাঁ হাতের দিকে নজর পড়তেই শিউরে উঠলাম। একটা ঠান্ডা স্রোত যেন পিঠ পেয়ে নেমে গেল। পরনে ফুল শার্ট, হাতার নিচের দিকটা ফাঁপা, অর্থাৎ কোনোই থেকে বাকি অংশটা নেই। জিজ্ঞেস করল, ম্যানেজিং ডিরেক্টরের ঘরটা কোন দিকে? এ যে আমারই মৃত্যুদণ্ড নিয়ে এসেছে সে বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না। তবু এমডির ঘরের সামনে নিয়ে গিয়ে ভিজিটর স্লিপ হাতে দিয়ে নাম লিখতে বললাম। যখন লিখছিল মনে হলো অক্ষরগুলো কালি দিয়ে নয়, আমার বুকে রক্ত দিয়ে লেখা। বেয়ারাকে বলে লোকটিকে ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে এলাম। নিজের চেয়ারে আর বসলাম না। ড্রয়ারে কিছু নিজস্ব কাগজপত্র ছিল, তুলে নিয়ে যাবার উদ্যোগ করছি। যতীনবাবু বললেন, কোথায় যাচ্ছ হে? একটু বেরোচ্ছি দাদা। সেই আমার শেষ বেরিয়ে আসা। আমি জানি সবাই আসতো না। প্রমাণ দিতে হবে তো যে ওই হাত কাটা লোকটাই আসল অমিতোষ আর আমি নকল। তাছাড়া আমি যে এতদিন ধরে কৃতিত্বের সঙ্গে কাজ করছি, সকলের আস্থা অর্জন করেছি, তার কোনো দাম নেই। হয়তো নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ওর কোনো দাবিই শুনতেন না কর্তৃপক্ষ। আমি যেমন ছিলাম তেমনি থেকে যেতে পারতাম। আমি যেমন ছিলাম তেমনি থেকে যেতে পারতাম, কিন্তু পারলাম কই? কে যেন ভিতর থেকে আমাকে ঠেলে বের করে দিল। বাড়িতেও টিকতে পারলাম না। কি বলবো মাকে আর বোনকে? আমার চাকরি গিয়েছে, সে যে বড় লজ্জার কথা। আমি ঠগ, ইম্পোস্টার। এতদিন যা গোপন রেখেছি তাই বা বলি কেমন করে? মা টের পেলেন, বুঝতে পারলেন আমার ভিতরে কিসের একটা দ্বন্দ্ব চলছে। আমি ছটফট করছি। একদিন সস্নেহে পিঠে হাত বুলিয়ে জানতে চাইলেন, তোর কি হয়েছে সুমি, আমাকে বল। কিছু হয়নি মা। তারপর একদিন কাউকে না জানিয়ে বেরিয়ে পড়লাম। নানা জায়গা ঘুরে মধ্যপ্রদেশের জঙ্গলে এসে আশ্রয় নিয়েছি। পেট তো চালাতে হবে। এক কাঠের ব্যবসায়ীর গদিতে চাকরি পেয়েছি। প্রথমে মনে করেছিলাম বাঁচা গেল। এখানে কেউ আমাকে চেনে না, কেউ ধরতেও পারবে না। পুলিশ না, আত্মীয় স্বজন না, আমার সেই কোম্পানির লোকজনও না। কিন্তু সকলের হাত থেকে পালালেও নিজের হাত থেকে পালাবো কেমন করে? আপনি তো কত অপরাধী নিয়ে জীবন কাটিয়েছেন, জেনেছেন তাদের নিগুড় জীবন কাহিনী। আমারও সব কথা শুনলেন। এবার বলুন আমি কি করব? আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গেবাপন চ্যানেলে আজকের গল্প জরাসন্ধর লেখা লৌহ কপাটের বাইরে।
গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো টাটা।